হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। নতুন একটা ভিডিও শুরু করছি, ঠিক আছে। সব থেকে অপছন্দের কাজটা দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে সবজি কাটা। সবজি কাটতে আমার একদমই ভালো লাগে না। রান্না করতে ভালো লাগে, কিন্তু সবজি কাটতে ভালো লাগে না। ওই কুটুর কুটুর কাজ বসে 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 বসে, আর এটা ভালো লাগে না। তোমরা কি এরকম গোটা গোটা দিয়ে দাও পাতা, নাকি একটু কাটো? পালং এই পুঁই শাক দেখলে পরে মানে মাথা ঠিক রাখতে পারি না কিভাবে খাবো। পুঁই শাক এত টেস্টি একটা খাবার, এত ভালো লাগে খেতে। পুঁই শাক ভাজা, এই পাতাগুলোকে শুধু ছিঁড়ে ছিঁড়ে শুধু পাতাগুলোকে নিয়ে একটু তেলের ওপরে কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন বা পেঁয়াজ দিয়ে এই পাতা দিয়ে ভাজা খেলে আর কিচ্ছু লাগে না। তারপরে ধরো কি বলে, এই পাতাগুলো দিয়ে যদি ডাল করো, মুসুরির ডাল, এই পাতাগুলো ছেড়ে দাও ডালের মধ্যে, দিয়ে সেই ডালটায় ফোড়ন দাও, দিয়ে সেই ডালটা খাও, সেই ডালও অমৃত। তো যাই হোক, আজকে করব হচ্ছে পুঁই শাক চচ্চড়ি আর ডাল। কুমড়ো কাটা হয়ে গেছে, বেগুন, পটল, কুমড়ো, বেগুন, পটল এগুলো কাটা হয়ে গেছে। এবারে ওই লাস্টে পুঁই শাকটা নিয়ে বসলাম। এইগুলোকে কেটে কেটে দিয়ে নিই, তারপরে আবার ডাঁটাগুলোর আবার শ্বাস ছাড়াতে হবে, বিরক্তিকর কাজ। এখন বাজে কটা বলো তো? 11:30 বাজে। ম্যাডাম এসছে, ওই ঘরে মেয়েকে পড়াচ্ছে। আর সোমনাথ চা খেলো, খেয়ে স্নান করতে গেল। ও আসলে পরে তারপরে ওকে খেতে দেবো, ঠিক আছে। ততক্ষণ ভাবলাম বসে না থেকে সবজিটা কাটতে শুরু করি, কারণ এটা কাটতে একটু সময় লাগে। এবার ডাল, ভাত আর পুঁই শাক, এই হবে আজকের মেনু। চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। আজকে আবার বেরোনো আছে আমাদের, টিকিট কাটা আছে। সব বলবো তোমাদেরকে, কি ডিসিশন নিলাম, কি হলো না হলো সবই আজকে বলবো। শুধু একটু সময়ের অপেক্ষা, সেই সময়টা তো বের করতে হবে যে তোমাদের সামনে এসে আমি কিছুক্ষণ কথা বলবো। সেই সময়টা এই মুহূর্তে নেই, কাজের চাপ আছে, একটু করে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, এখানে দেখো ডালটা ফুটছে, আর ডালের মধ্যে একটু আলু দিয়েছি। ডিম সেদ্ধটা আগে করা হয়ে গেছে, শুধু ডালের মধ্যে আলু দিয়েছি। মেয়েকে ওই ভাত খাইয়ে স্কুলে পাঠাবো, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে। আর ডালটা হয়ে গেলে সিদ্ধটা মেয়ে খেয়ে নেবে, তারপরে পেঁয়াজ ফোড়ন দিয়ে নামাবো আর কি। আর এদিকে পুঁই শাকটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে চিংড়ি মাছ ভেজে রেখেছি, এই যে দেরি আছে, চিংড়ি মাছটা একটু পরে দেবো। আর একটু মজুক, বুঝলে, 5 ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে। চলো সবে কষালাম, হোক। এদিকে মেয়েকে স্নান করাতে হবে, ওর ছুটি হলো বলে, এক্ষুনি ছুটি হবে। রান্না কমপ্লিট করতে পারিনি, শুধু পুঁই শাকটা করেছি আর ডালটা করেছি, ভাত করতে পারিনি এখনো। ভাতটা এসে করবো, দেরি হয়ে যাচ্ছে। মেয়েকে স্কুলে দিয়ে টিকিট কাটতে যেতে হবে। ভালো লাগছে কালারটা, আমার খুব ফেভারিট লিপস্টিকটা। চলো যাই, বেরিয়ে পড়ি ঝটপট, এসে তারপরে রান্নাবান্না কমপ্লিট করবো, আসছি। আমি নিলে হতো না? তো নিয়ে কি হবে? স্টাইল। টাটা। জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন বাজে হচ্ছে 2:30। 2:40 মেয়ের ছুটি, মানে আর 10 মিনিট আছে মেয়ের ছুটি হতে। তো আমরা কি তাড়াহুড়ো করে যে কাজ কমপ্লিট করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ব্যাংকে গেছি, আবার টিকিট কাটার ওখানে, সব কিছু মিলিয়ে আমাদের একদম মানে ঘড়ির কাটার সাথে জাস্ট দৌড়াদৌড়ি করেছি বাজারের মধ্যে, ঘড়ির কাটার সাথে। তো আমাকে 2:30 বাজে সোমনাথ নামিয়ে দিল, দিয়ে মেয়েকে আনতে চলে গেল। একবারে আমি নিয়েই ঢুকতে পারতাম, কিন্তু ওই এসি সার্ভিসিংয়ের লোক এসেছে, এসির রিমোটটা গেছে নষ্ট হয়ে। আর মানে কি বলবো, এসির রিমোটটা নষ্ট হয়ে গেছে, তো এসি সার্ভিসিংয়ের লোক বাড়ির সামনে এসে ফোন করছে, তো সে কারণে
আমাকে চলে আসতে হলো বাড়িতে। আমি এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাত করিনি বললাম সকালে, ডাল আর পুঁই শাকটা নামাতে পেরেছি তাড়াহুড়ো করে, আর শুধু ভাতটা করতে পারিনি, তো ভাতটা বসিয়ে দিয়েছি। এখন দেখি আমি একটু ফ্রি হই, তারপরে তোমাদেরকে সব কিছু জানাচ্ছি, আসছি তোমাদের সামনে। বুঝতেই পারছো খুব ব্যস্ত আছি। লাঞ্চ মেনুটা তোমাদের সাথে একটু ঝটপট করে শেয়ার করে দিলাম। সামনে এসে কথা বলার মতো সত্যি বলতে সময় পাইনি। তো এই যে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এসির রিমোটটা আমাদের নতুন কিনতে হয়েছে, আগের রিমোটটা পুরো নষ্ট হয়ে গেছে, 800 টাকা নিল নতুন রিমোটটা। যাই হোক, তো এই যে ডাল আর পুঁই শাক চচ্চড়ি, এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে সোমনাথ ছোটো ঘরে শুলো, আর মেয়ে বড় ঘরে টিভি দেখছে। ম্যাডাম আসবে বিকেলে, আমি শোবো, আমিও শোবো, ঘুমাবো একটু। তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করব, শেয়ার করে তারপরে শোবো। বেশ কিছু কথা বলার আছে তোমাদেরকে আমার, তো সেই কথাগুলো বলতে বলতে ভিডিওটা বড়ই হয়ে যাবে, আর রাত অবধি টানার কোনো ইয়ে নেই। এখনই বলবো তোমাদেরকে সব কিছুই খুলে, প্রথম থেকে শেষ। তো যাই হোক, আগে সোমনাথের বিষয়েই বলবো, সবটাই সোমনাথকে ঘিরেই আজকের কথাগুলো। যাই হোক, তো প্রথমে বলি ওই ট্রিটমেন্টের কি সিদ্ধান্ত নিলাম। তো আমরা তো খুব টেনশনে ছিলাম যে কী করব, কোন ডাক্তার দেখাবো, কলকাতার ডাক্তার দেখাবো নাকি হায়দ্রাবাদ যাব নাকি চেন্নাই যাব। এবার আমার প্রচুর ভিউয়ার্সরা কমেন্ট করেছে, অনেক ভালো ভালো কমেন্ট করেছে। তাদের সবার কাছে আমি সারা জীবন আমি তো এমনিই আমার ভিউয়ার্সদের কাছে কৃতজ্ঞ, তো এটা নতুন করে বলার কিছু নেই। তো অনেক ভালো ভালো কমেন্ট এসছে, তাদের জন্য তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা। তো সবাই হায়দ্রাবাদ যাওয়ার কথাও বলেছে অনেকে, আবার অনেকে চেন্নাই যাওয়ার কথাও বলেছে, তবে কলকাতা নইব চ। হ্যাঁ, কলকাতা আমরা ট্রিটমেন্ট করাতামও না, তবে খুব চিন্তায় ছিলাম চেন্নাই না হায়দ্রাবাদ, এটা নিয়েই খুব টেনশনে ছিলাম যে কোথায় যাব, হায়দ্রাবাদ না চেন্নাই। এবার হায়দ্রাবাদে যাওয়ার কথা আমার ভিউয়ার্সরাও যেমন বলেছে, তেমন আমার আরও অনেক পরিচিত মানুষ, আপনজনরা, তারা সবাই বলেছে হায়দ্রাবাদ যাওয়ার কথা। কিন্তু আমরা ফাইনালি ডিসিশন নিয়েছি যে আমরা চেন্নাই যাচ্ছি, আমরা চেন্নাই ফাইনাল করেছি। তার প্রচুর কারণ রয়েছে। দেখো, হায়দ্রাবাদে তো আমার মামির কিন্তু লিভার পুরোপুরি ড্যামেজ, তো 12 বছর ধরেই হায়দ্রাবাদে চিকিৎসা করছে, এখনও পর্যন্ত কোনো সেরকম সুরাহা পাইনি। তো সেটা নিয়ে আমি ডিটেলসে কিছু জানিও না, আমি সে বিষয়ে ডিটেলসে কিছু তোমাদের বলছিও না, আমি অতটা ডিপলি জানিও না বিষয়টা, তো সেটা বাদই দিলাম, বাদ দাও সে কথা। চেন্নাইতে কিন্তু আমার ননদ ট্রিটমেন্ট করছে। আমার ননদের যে ডাক্তার, যার কাছে আমার ননদ প্যানক্রিয়াসের ট্রিটমেন্ট, সুগার, আমার ননদেরও তো সেই একই, সোমনাথের মতোই সোমনাথের থেকেও অনেক খারাপ অবস্থা, আমার ননদের প্যানক্রিয়াস একেবারেই পুরো শেষ, সুগারও হাই সুগার, প্যানক্রিয়াস পুরো শেষ। সোমনাথের সেখানে প্যানক্রিয়াসটা শুরু হয়েছে খারাপ হওয়া, তো একই প্রবলেম যেহেতু, তার জন্য আমার ননদ যেহেতু যায় চেন্নাইতে, তো সে কারণে আমরা চেন্নাইয়ের ডাক্তারটাই দেখাবো। আর তার থেকেও একটা বড় প্লাস পয়েন্ট কি জানো তো, এই চেন্নাইয়ের ডাক্তার, যে ডাক্তার মহিলা ডাক্তার একজন, তো ওই ডাক্তার কিন্তু 3 মাস অন্তর অন্তর নৈহাটিতে বসে। এটা একটা বিরাট বড় পাওনা আমাদের। আমার ননদের আবার চেন্নাই যাওয়ার ডেট পড়েছে 1.5 বছর পর, ডাক্তারবাবু ওনাকে আমার ননদকে বলেছে যে তুমি আবার 1.5 বছর পর এখানে আসবে, আর 3 মাস পর পর তো আমি নৈহাটিতে যাচ্ছি, তো বাংলায় কথা বলে উনি, যে 3 মাস পর পর তো নৈহাটিতে যাচ্ছি, তো ওখানেই তুমি আমাকে দেখিয়ে নিও। তো এটা একটা অনেক বড় সুবিধা। আর আমার ননদের বরই সব কিছু ঠিকঠাক করে দিয়েছে। আমার ননদের বর চেন্নাই কবে যাব, কখন ডাক্তার দেখাবো, কোন ডাক্তার দেখাবো, কোন হোটেলে গিয়ে উঠবো, সেই হোটেল বুক করা A to Z সমস্তটা কিন্তু আমার ননদের বর আমাদেরকে গাইড করে দিয়েছে। ঠিক আছে, তো এটা একটা অনেক বড় হেল্প। আর যেহেতু একই ডাক্তারের কাছে দুই ভাই বোন থাকলে সেটাও একটা পজিটিভ দিক, তাই না? তার থেকেও বড় কথা এই যে নৈহাটিতে 3 মাস পর পর উনি আসছেন। এখন আমরা চেন্নাই যাচ্ছি, এরপরে এমন তো না যে আমাদের প্রত্যেক মাসে মাসে চেন্নাই যেতে হবে। ওনাকে দেখানোর পর উনি যা বলবে সেই মতো তো আমরা চলবই। প্লাস এই যে নৈহাটিতে যখন উনি বসবে 3 মাস পর পর, সোমনাথ গিয়ে দেখাতে পারবে। কত সুবিধা বলো তো, এটা বিশাল বড় সুবিধা। তো সব কিছু মিলিয়ে আমরা চেন্নাইটাই সিলেক্ট করেছি যাওয়ার জন্য। তো প্রথমে
ভেবেছিলাম সত্যি কথা বলতে, শোনো, মিথ্যে কথা বলছি না আমি এখানে তোমাদেরকে, সব সত্যি কথা বলছি। জানি না কারা বিশ্বাস করবে, কারা ভাববে আমি মানে বসে বসে এই করছি। যখন আমার এই ঘর হওয়ার আগে তো এত কিছু আমি জানতাম না যে এত কিছু ঘটে যাবে। তাহলে হয়তো ঘরটা আমি কয়েক মাস পরেই করতাম, কিন্তু ঘরটাও শেষ হলো, তারপরেই এত কিছু সোমনাথের প্যানক্রিয়াসের রিপোর্ট সব কিছু চোখের সামনে চলে আসলো। তো যার জন্য আমি পুরো মানে পাজল হয়ে গেছি, হঠাৎ করে পুরো পাজল হয়ে গেছি আমি। কারণ ঘরটা করেছি, আমার কাছে কিছু ক্যাশ ছিল, এমন না যে আমি শূন্য হাতে শুরু করেছিলাম, আমার কাছে কিছু ক্যাশ ছিল। আর তারপরেও কিন্তু আমি ধার বাকি করেছিলাম, ধার বাকি করে আমার জমানো ক্যাশ দিয়ে তারপরে এই ঘরটা আমি করেছি। এ মাসে পেমেন্ট পেয়েছি, এ মাসে পেমেন্ট পাওয়ার পর আমাকে তো সবার আগে ধারটা শোধ করতে হবে। একজনের কাছ থেকে ধার নিইনি, দুজনের কাছ থেকে ধার নিয়েছি। দুজনা জানে না যে আমাকে ছাড়াও আরেকজনের কাছ থেকে নিয়েছে, সেটা দুজনা জানে না। তো এখন হয়তো আমার কথার আমার ভিডিওটা দেখার পর বুঝতে পারবে, বলবে যে আমার কাছ থেকে তাহলে পুরোটা নিতে পারতে, পুরো কেন দুজনের কাছ থেকে নিলি, সে পরের কথা। আমি দুজনের কাছ থেকে ধার নিয়েছিলাম, তো সেটা বড় অ্যামাউন্টের টাকাই। এবার এই মাসে পেমেন্ট পাওয়ার পর আমি কিন্তু সেই ধারগুলো শোধ করেছি। এবার সেই ধারগুলো শোধ করার পর বুঝতেই পারছো এখন আমাদের হাতে সেই টাকাটা নেই যে টাকাটা নিয়ে আমরা মানে ইজিলি চেন্নাই চলে যেতে পারি। আর সে কারণেই একটা বড় সমস্যা হচ্ছিল, ফিনান্সিয়াল প্রবলেম একটা হচ্ছিল আমাদের। তো আমি সোমনাথকে বললাম যে গোল্ড লোন নেবো কি না, তো কিন্তু গোল্ড লোন আমি এখন নিতে পারবো না, কারণ অলরেডি আমাদের একটা গোল্ড লোন চলছে, যেটা সোমনাথই চালাচ্ছে, আমি চালাচ্ছি না। মানে সোমনাথই লোনটা নিয়েছে বিজনেসের জন্য, আর সোমনাথই কিন্তু প্রত্যেক মাসে মাসে স্টেট ব্যাংকে, আমাদের স্টেট ব্যাংকের থেকে গোল্ড লোন নেওয়া হয়েছে। তো সোমনাথই কিন্তু প্রত্যেক মাসে মাসে স্টেট ব্যাংকে ওর বিজনেস থেকে যা লাভ করছে ও মালও তুলছে, আবার সেই লাভের টাকা দিয়ে ও স্টেট ব্যাংকে দিয়েও আসছে। প্লাস ওর সমস্ত টেস্টগুলোও কিন্তু সোমনাথই করছিল এতদিন ধরে। সোমনাথের টেস্টের জন্য এখনো পর্যন্ত আমি একটা টাকাও দিইনি। সোমনাথ যে বললো না 35,000 টাকার টেস্ট করেছে, ডাক্তারের পেছনে খরচা হয়েছে, টাকাটা কিন্তু পুরোটাই সোমনাথ দিয়েছে, ওর বিজনেস থেকে ও দিয়েছে। আর বাকি যা আরও যা লাভের টাকা সেটা ও গোল্ড লোনের ওখানেই শোধ করছে। তো এইভাবেই টুকটুক করে চলছিল। আর আমার টাকাটা দিয়ে তো সংসার, ঘর টর এইসব বা প্রত্যেক মাসে যে সেভিংস, সেই দিকগুলো আমি দেখছিলাম। যাই হোক, এভাবে চলছিল আমাদের, বেশ ভালোই চলছিল। এবার প্রবলেমটা হয়ে গেছে হঠাৎ করে চেন্নাই যাওয়ার ডিসিশনটা। চেন্নাই যেতেই হবে, কোনো অপশান নেই আমাদের কাছে, কিন্তু ফিনান্সিয়াল একটা প্রবলেমে পড়ে গেছিলাম। না পাচ্ছি গোল্ড লোন নিতে, না পাচ্ছি যে তাদের কাছ থেকে টাকা ধার নিয়েছি তাদের টাকাটা তো শোধ করতেই হবে, করে দিয়েছি। মাইনে ঢুকেছে কালকে মাইনে ঢোকার সাথে সাথেই শোধ করে দিয়েছি। এবার তো সে কারণে আমি সোমনাথকে বললাম যে মানে দুজনে মিলেই ডিসিশন নিলাম। গেল বছর জন্মদিনে তো সোমনাথকে দুটো গিফট দিয়েছিলাম, একটা হচ্ছে রূপোর থালা, আর একটা হচ্ছে ওই ইএমআইতে একটা ট্যাব দিয়েছিলাম ওকে, দুটো গিফট দিয়েছিলাম। তো সোমনাথও বললো যে দুটো গিফটের কোনো প্রয়োজন হয় না, জন্মদিনে একটা উপহারই যথেষ্ট। তো ট্যাবটা দিয়েছো, এই ট্যাবটা পেয়েই আমি খুব খুশি, ওই রূপোর থালাটা বিক্রি করে দাও। তো আমি, আমার হাতে সত্যি কোনো রাস্তা খোলা ছিল না, কোনো রাস্তা খোলা না পেয়ে আমি ভাবলাম ঠিক আছে তাহলে রূপোর থালাটা বিক্রি করে দিই। কি আছে, মানুষ সোনারূপো কেনে কেন? সোনারূপো কেনে তো বিপদের দিনে মানে পাশে থাকবে, সেটাই, তাই না? আর 5টা মানুষের কাছে গিয়ে হাত পাতার থেকে বা সব থেকে ভালো উপায় এটাই যে সোনারূপো কিনে রাখো, বিপদের দিনে ওই সোনারূপোই পাশে দাঁড়াবে। এর আগেও যখন ইউটিউব ছিল না তখন তার আগের থেকেই আমি যখনই বড় বড় বিপদে পড়েছি, বড় বিপদ, তখন কিন্তু আমাকে ওই সোনার উপরই বাঁচিয়েছে। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে রূপোর থালাটা বিক্রি করে দেবো, ভবিষ্যতে আবার নয় কিনে নেবো একটা, কি আছে, যদি ঈশ্বর চান, ভগবান যদি চায়, আমার যদি ভিডিওতে ভালো ভিউজ আসে বা আবার যদি আমাদের ঠিকঠাক হয়ে যায় সব কিছু, তখন আবার পরে একটা কিনে নেবো, কি আছে, ওরকম কোনো ব্যাপার নেই। তো রূপোর থালাটা বিক্রি করবো বলে ডিসিশন নিয়েছিলাম। তারপরে থালাটা নিয়ে যে দোকান থেকে কিনেছি, রানাঘাটের না, আমি দোকানের জুয়েলার্সের নামটা নিতে পারছি না, ওটা ঠিক হবে না। তো যেখান থেকে নিয়েছি সেখানে গেছিলাম ফার্স্টে থালাটা নিয়ে, দিয়ে দেখছি দোকান বন্ধ। তারপরে আশেপাশে দোকানে সব জিজ্ঞেস করলাম যে এই দোকানটা বন্ধ কেন, সকালেও আসছি বন্ধ, বিকেলেও আসছি বন্ধ, মানে কালকে বিকেলে গেছিলাম একবার, দেখি দোকানটা বন্ধ, আজকে সকালে একবার গেছিলাম, তাও দেখছি দোকানটা বন্ধ। আমার তো সন্দেহ হলো যে কি ব্যাপার, দোকানটা বন্ধ কেন। আশেপাশের দোকানে জিজ্ঞেস করলাম যে, তো সবাই বলছে কি যে ওরা বেড়াতে গেছে।
কবে আসবে কোনো ঠিক নেই, ওরা বেড়াতে গেছে। শুনে আমার মাথায় হাত, সর্বনাশ করেছে। যেখান থেকে নিয়েছি জিনিসটা সেখানে দেওয়াটাই বেটার। ওরা বলেও ছিল যে, আমি ওদেরকে নেওয়ার সময় কেনার সময় বলেছিলাম যে ভবিষ্যতে বিপদে আপদে পড়লে তো বিক্রি করে দেবো। বলেছে হ্যাঁ হ্যাঁ এই দোকানেই আসবে, এই দোকানেই আসবে। ঠিক আছে। এবার দোকানটা বন্ধ। তারপরে কি করব, অন্যান্য জুয়েলার্সে অন্যান্য দোকানগুলোতে গেলাম। এবার অন্যান্য দোকানে যাওয়ার পর কি বলছে, ওর মধ্যে 50% রূপো আছে, 56% রূপো আছে, বাকিটা নাকি রূপো না। তো ওটা আমি কিনেছিলাম সম্ভবত 60,000 টাকা দিয়ে। তো অন্যান্য দোকানগুলোই বলছে এটা আপনি বিক্রি করে এখন আমরা আপনাকে 50,000 টাকার বেশি দিতে পারবো না, 50,000 টাকা দেবো। যে দোকানেই যাচ্ছি সেই দোকানেই বলছে 50,000। এবার তারা এটাও বলছে যে আপনি যে দোকান থেকে কিনেছেন আপনি সেই দোকানে যান, গিয়ে আপনি বলুন যে আপনি 60,000 টাকা দিয়ে একটা থালা কিনে আপনি সেটা এখন বর্তমানে রূপোর দাম বেড়েছে, আপনি নেই করে 85 থেকে 90,000 টাকা পাবেন, 1 লাখও পেয়ে যেতে পারেন এই থালাটা বিক্রি করে। এখন থালাটা যা ভারী পোক্ত, বলে যে এটা পেয়ে যেতে পারেন, কিন্তু এখানে আমরা যা দেখছি এর মধ্যে কিন্তু রূপো পুরোটা নেই। তো সব দোকানে সেটাই বলছে। এবার আমি ভাবছি মনে মনে কি করব তাহলে এখন। ওদের জন্য তো ওয়েট, মানে ওই দোকান কবে খুলবে, ওরা কবে বেড়াতে গেছে, কোথায় বেড়াতে গেছে, কবে এসে দোকান খুলবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এখন আমি ওয়েটও করতে পারছি না, কিন্তু আমার ওয়েট করা উচিত যেহেতু ওই দোকান থেকে কিনেছি। ওদেরকে গিয়ে আমি বলতে পারবো যে আপনারা যে থালাটা দিয়েছিলেন 60,000 টাকা দাম, তো এটা এখন সবাই বলছে যে এর মধ্যে নাকি 50% রূপো আছে আর বাকিটা নাকি নেই, রূপো না, সলিড রূপো না নাকি এটা। তো এটার দাম তো কেউ 50-এর বেশি দিতে চাইছে না, এবার আপনারা কত দাম দেবেন বলুন। এবার যাই হোক, এসব কথোপকথনগুলো ওই দোকানে গিয়ে আমার করা উচিত যে দোকান থেকে আমি নিয়েছি থালাটা, কিন্তু দোকানটা বন্ধ। ভারী বিপদে পড়ে গেছি, কি করব। তা ভাবলাম যে কোনো রাস্তা তো খোলা নেই, আমার তো টাকা লাগবেই, যেহেতু আমি যাচ্ছি এত দূর, সে চেন্নাই, কোনো রাস্তা খোলা নেই। তো ভাবছিলাম যে যাকে কিছু করার যখন নেই দিয়েই দিই থালাটা। ওই 50,000 টাকা দেবে, 50,000 টাকাই নিয়ে প্লাস এই মাসে ওই পেমেন্টের যা টাকা আছে ওই সব ধার বাকি শোধ করে সংসারের কিছু মাসকাবারি কিনে টিনে যা টাকা আছে ওই টাকা নিয়ে, আর থালা বিক্রির 50,000 টাকা নিয়ে, আর সোমনাথের বিজনেসের কিছু টাকা আছে যা, সব কিছু নিয়ে থুয়ে রওনা দিয়ে দিই চেন্নাই, যা আছে হয়ে যাবে ঠিক, এরকমটাই ভাবলাম। তার ওই মুহূর্তে না ওই ডিসিশনটা পুরো ফাইনাল করে নিয়েছিলাম। থালাটা আমি নিয়ে বেরিয়ে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে থালাটা আমি দোকানে কেবল দিতে যাব, পুরো রেডি। সেই মুহূর্তে কি বলবো, জানি না কিভাবে হলো, হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসলো। ফোনটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক থেকে করেছে। অ্যাক্সিস ব্যাংক থেকে ফোন করে বলছে যে ম্যাডাম আপনার একটা লোনের অফার আছে, আপনি কি লোনটা নেবেন, আমাকে বলছে। আমি বললাম যে আপনারা এই 2 দিন বাদে বাদে আমাকে ফোন করবেন না তো, 2 দিন বাদে বাদে আপনারা ফোন করেন, লোন আছে লোন নেবেন, লোন আছে লোন নেবেন। আর কয়েক মাস আগে যখন আপনাদের ব্যাংকে গেলাম লোনের জন্য, তখন তো আপনারা বলে দিলেন লোন দেওয়া যাবে না, লোন এখন হবে না। এদিকে আমরা কিন্তু ওরা ফোন করেছিল বলেই গেছিলাম। তারপরে বলছে যে ম্যাডাম তা তো বলতে পারবো না, কবে কি হয়েছিল, আমি কয়েক মাস আগের ঘটনা, তাহলে আমাকে আর গোল্ড লোনটা নিতে হতো না, সোনার জিনিসগুলো দিয়ে আর বন্ধক দিয়ে আর লোনটা নিতে হতো না সোমনাথের বিজনেসটার জন্য, যদি ওই লোনটা আমার হয়ে যেত। এবার যাই হোক, তো আমি বললাম যে আপনার এরকম লোন আছে করেন, কিন্তু লোন দেন না কিছু না। তারপরে বলছে যে না এখন আপনার কি বলে অ্যাকাউন্টে একটা অফার চলছে, সেই অফারে আপনার কোনো রকম ডকুমেন্ট ছাড়া আপনি একটা লোন পাবেন, লোনের অফার চলছে। আমি বললাম ঠিক আছে, আমি বাজারেই আছি, আমি তাহলে এক্ষুনি ব্যাংকে আসছি। বললো হ্যাঁ আপনি এক্ষুনি ব্যাংকে আসুন, আমরাও আছি, আপনি আসুন। তারপরে আমি সোনার দোকানে আর থালাটা দিইনি। আমি ভাবলাম যে দেখি তো কি হয়, যদি হয়ে যায় লোনটা তাহলে আমি সময় পাবো, তারপরে থালাটা নিয়ে আমি ওই দোকানে, যে দোকান থেকে কেনা সেই দোকানে যেতে পারবো। তারপরে বিক্রি করি না করি সেটা পরের কথা, কিন্তু ওই দোকানেই তো আমাদের যাওয়া উচিত, তাই না? তো তারপরে সোনার দোকান থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে গেলাম। ব্যাংকে যাওয়ার পরে বলল যে আপনার 3.5 লাখ টাকা মতো আপনি লোন পাবেন, আপনার অফার চলছে। আমি বললাম যে আমার 3.5 লাখ টাকা লোন লাগবে না, আমার 1 লাখ টাকা দিলেই আমি এখন এই মুহূর্তে যা প্রবলেম ফেস করছি সেটা থেকে উদ্ধার হয়ে যাই, 1 লাখ টাকা দিলেই হবে। তারপরে বললো যে আপনি 1 লাখ টাকা লোন নেবেন, আপনি 5 বছর অবধি সময় পাবেন শোধ করার জন্য। আমি বললাম আমি 5 বছরও সময় চাই না, আমি 1 বছরের মধ্যে শোধ করব লোন। আপনি দেখুন যে আমি 1 লাখ টাকা লোন নিলে 1 বছরের মধ্যে আমাকে কত দিতে হবে মাসে মাসে, বা কিছু ডিটেলস আমাকে জানান। তারপরে বলল যে 1 লাখ টাকা লোন নিলে মাসে আমাকে 10,000 টাকা করে দিতে হবে, 10,385 সামথিং।
আমি বললাম যে হ্যাঁ এটাই এটাই ইয়ে করে দিন, স্যাংশন করে দিন। তারপরে বললো ঠিক আছে, তাহলে আমাকে 1,05,000 নিতে হবে বললো। 1,05,000 নিলে আমার মাসে 10,000 কত দিতে হচ্ছে, মানে 10,000ই ধরো, মাসে 10,000 দিতে হচ্ছে, 1,05,000 পাচ্ছি। তাহলে আমার 1 বছরে শোধ করতে হচ্ছে 1,20,000, মানে 1,05,000 নিচ্ছি আর 1,20,000 দিচ্ছি, 15,000 টাকা বেশি দিতে হচ্ছে। সে যাই যাক, 15,000 টাকা বেশি দিতে হচ্ছে, যাজ্ঞা। বললাম আপনি করে দিন এটা। তারপরে উনি আমার ফোন থেকে সেটা করে দিল, আমার এক ফোনের অ্যাক্সিস ব্যাংকের অ্যাপসটা খুলে সেটা উনি করে দিল। বললো যে ঠিক আছে তাহলে 1,00,000 টাকার লোনটা করে দিলাম। বললাম ঠিক আছে। এবার এখনও পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়নি, আশা করি আজকালের মধ্যে হয়ে যাবে। ওরা বোধহয় ভেরিফিকেশনের জন্য একবার বাড়িতে আসে, তো হয়তো আজকে বা কালকে ভেরিফিকেশনের জন্য একবার বাড়িতে আসতে পারে। আর আশা করছি লোনটা আমার হয়ে যাবে, যেহেতু সব কিছুই সাবমিট করা হয়ে গেছে। এই হলো বিষয়, বুঝতে পারলে? তো অনেক রকম টেনশনে থাকি, অনেক কিছুর মধ্যে দিয়ে যাই, সব কিছু সবসময় ভিডিও করে উঠতে পারি না, বলে উঠতে পারি না। তো এখন ভাবলাম তোমাদেরকে সবটা খুলে বলি, সবটা জানাই, এই হলো বিষয়। আর সোমনাথের এই গোল্ড লোনটা নেওয়ার আগেও সোমনাথের একটা পার্সোনাল লোন চলছে, যেটা সোমনাথই প্রত্যেক মাসে মাসে শোধ করছে। মানে ও এই বিজনেসটা থেকে যা টাকা ইনকাম করে মাসে, সেই টাকা থেকে ও মাল তোলে, প্লাস ওর সমস্ত টেস্টগুলো করায়, প্লাস ও কি বলে এই লোন শোধ করে, গোল্ড লোন শোধ করে। ওর একটা পার্সোনাল লোন আছে অনেক অনেক বছর আগে 2-1 বছর আগে, সেইটা শোধ করে। তারপরেও সংসারে টাকা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে। কোনো কোনো মাস গ্যাপ হয়ে যায়, বেশিরভাগটাই কিন্তু ও দেয়। যাকে বাদ দাও এসব কথা। আর এই গেল বিষয়বস্তু। তো আমি লোনটা নিয়ে নিয়েছি, মাসে মাসে 10,000 টাকা করে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, এটা দিয়ে দেবো। আর ট্যাবের ইএমআইটা আমার এই মাসেই শেষ হলো। ভাগ্যিস বাবা, আমার ট্যাবের ইএমআইটা 1 বছরের ছিল। তো এই মাসে কালকে মাইনে পেয়েছি, ট্যাবের ইএমআইটা দিয়ে দিলাম, ট্যাবের ইএমআই ক্লোজ। এখন শুধু আমার মাসে মাসে অ্যাকাউন্ট থেকে 10 করে কাটবে। এই গেল বিষয়বস্তু। এবারে আসি, হ্যাঁ চেন্নাই যাচ্ছি। এই যে টিকিট কেটে নিয়েছি, ঠিক আছে। যাওয়ার টিকিটটা কেটেছি, শুধু বাড়ি ফেরার টিকিটটা কাটতে পারিনি। 12,000 টাকা নিয়েছে এই যাওয়ার টিকিট, 6,000 করে 12,000 নিয়েছে। আর ফেরার টিকিটটা কাটিনি, একবারে ওখানে গিয়ে, মানে কতদিন লাগবে আমরা তো বুঝতে পারছি না। চেন্নাই থেকে ডাক্তার দেখাই, কি বলে না বলে শুনি, তারপরে টেস্ট দেবে না কি দেবে, ওষুধ দেবে না কি করবে আমি জানি না, কিছুই জানি না। তাই ফেরার টিকিট কাটিনি, শুধু যাওয়ার টিকিটটা কেটেছি। এই যে ফ্লাইটের টিকিট, ইন্ডিগো, সোমবার সকাল 11:25 ফ্লাইট। বাড়ি থেকে সোমবার সকাল 8টা নাগাদ বেরিয়ে যাব, 10টার মধ্যে এয়ারপোর্ট, 11:25 ফ্লাইট। চেন্নাইতে ঢোকাবে হচ্ছে 1:40। তারপরে হোটেলে যাব না ডাইরেক্ট হসপিটালেও চলে যেতে পারি। তারপরে হয়তো ওই আমার ননদের বর যে হোটেলটা বলে দিয়েছে ওই হোটেলটা গিয়ে উঠবো। ওখানে নিজেরা রান্না করে খাওয়ারও অপশান রয়েছে, আবার নিচেই বাঙালি হোটেলও রয়েছে। সবটাই আমার ননদের বরই গাইড করে দিয়েছে, আমাদেরকে অসুবিধা হয়নি। ওরা তো মাঝে মাঝেই যায় চেন্নাইতে, অনেকটা হেল্প পেলাম আর কি। এই হলো বিষয়বস্তু, ঠিক আছে। আর কি বলবো, সবই তো বললাম। আর আগের দিনকে যে ভিডিওটা পোস্ট করেছি ওই ভিডিওতে অনেক ভালো ভালো কমেন্ট এসছে, কিছু খারাপ কমেন্টও এসছে। যেমন ধরো আমি সেজেছি কেন, খেয়েছি কেন, হেসেছি কেন, এই সমস্ত বেশ কিছু প্রশ্ন এসছে। তো এগুলোর উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আমি বোধ করছি না, ঠিক আছে। আমার যখন নিজের মানে সিস্ট অপারেশনের জন্য যেদিনকে আমি ভর্তি হয়েছিলাম, সিস্ট অপারেশন আজকে আমি বেরোচ্ছি বাড়ি থেকে, তখন ওই ব্লগটা গিয়ে দেখো তোমরা, আমার চ্যানেলে রয়েছে এখনও। আমি টেকআপ করে, নেল পালিশ পরে, লিপস্টিক পরে, আইলাইনার কাজল দিয়ে আমি যাচ্ছি অপারেশন করাতে, সিস্ট অপারেশন। তো এখানে তো সেরকম কোনো বিষয়ও না, অপারেশন কিছু না, জাস্ট একটা রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখানো। তারপরে ডাক্তার কি বললো না বললো শুনলাম, জানলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম। একটা রিপোর্ট নিয়ে গেছি ডাক্তারকে দেখাতে, তো সেখানে আমি হেসেছি কেন, খেয়েছি কেন, সেজেছি কেন, তার উত্তর আমি কাউকেই দেব না। এই গেল বিষয়। আর
কিছু কিছু মানুষ আছো যারা বলছো যে সোমনাথের আমি খেয়াল রাখতে পারছি না, সোমনাথকে আমি ঠিকমতো দেখে শুনে রাখতে পারছি না, আমি সোমনাথের ক্ষতি করছি, আমার জন্য সোমনাথ খারাপ আছে। তাদের কথায় বিশ্বাস করো, আমার না ঘন্টা ফারাক পাত্তা হয়, জাস্ট ঘন্টা ফারাক পাত্তা হয়, কিচ্ছু যায় আসে না। এই কথাগুলো কারা বললে আমার গায়ে লাগবে জানো? কারা বললে আমার ফারাক পড়বে? কারা বলো তো? অবশ্যই 1 নম্বরে সোমনাথ, 2 নম্বরে সোমনাথের বাবা, সোমনাথের মা আর সোমনাথের বোন। সোমনাথের বাবা মা যদি কোনোদিন এসে আমাকে বলে যে তোমার জন্য আমার ছেলে ভালো নেই, বা সোমনাথের বোন যদি কখনো এসে বলে তোমার জন্য আমার দাদা ভালো নেই, বা সোমনাথ যদি আমাকে বলে তোমার জন্য আমি ভালো নেই, তখন সেটা ন্যায্য, সেটা ন্যায্য। কিন্তু আর 5টা মানুষ যদি এসে বলে এই তোর জন্য ভালো নেই, তোর জন্য ভালো নেই, সেটা কোনো ভ্যালু নেই আমার কাছে, সেই কথার কোনো ভ্যালুই নেই, কোনো মূল্য নেই সেই কথার, বুঝতে পারলে? তো এটাই আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার বর, আমার ননদ, এরাই হচ্ছে মেন এখানে। কি বলে না বলে যে আমি সোমনাথকে কেমন রেখেছি, কোনো রকম খারাপ রাখলে নিশ্চয়ই আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে ছেড়ে কথা বলবে না, তাই না? কি মনে হয় তোমাদের? আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে ছেড়ে কথা বলবে যদি এই বাড়ির ছেলেকে আমি খারাপ রাখি, কষ্ট দিই, বা আমার জন্য তার কোনো ক্ষতি হয়ে যায়, বা আমি ঠিকমতো যত্ন না করি, ঠিকমতো দেখে শুনে না রাখি, ছেড়ে কথা বলবে এই বাড়ির লোকজন আমাকে? যাই হোক, সবাই জানে, সবাই দেখছে, সবাই বুঝছে, এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে। অনেক ভাগ্য করে শ্বশুরবাড়ি পেয়েছি, অবশ্য ভালোবাসা দিয়েছি তাই ভালোবাসা পেয়েছি। এটা কখনোই একতরফা হয় না যে না আমি ভালোবাসা দিয়ে গেছি এরা বাসছে না, বা আমি দিচ্ছি না ভালোবাসা এরা আমাকে খুব ভালোবাসছে, সেটা হয় না। দুতরফা থেকেই লাগে শ্বশুরবাড়িতে, এটা দুতরফা থেকেই লাগে ম্যাক্সিমাম। অনেক বাড়ি আছে যেখানে একজন ভালো আর একজন ভালো না, কিন্তু আমার এই শ্বশুরবাড়ির কপালটা সত্যি খুব ভালো। আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে, আর আমি আমার শ্বশুরবাড়ির লোকজনকে যতটা পসিবল ততটা শ্রদ্ধা দিই, ভালোবাসা দিই। যাকগে, এই হলো কথাবার্তা। আর হ্যাঁ, অনেকে অনেক রকম মন্তব্য করবে যে দিদি ভাই তুমি সোমনাথদাকে এইটা খাইও না, বা এইটা খাওয়াও, বা এইটা খেতে না করো, বা এইটা খেতে বলো। অনেক রকম কমেন্ট আসবে, নানা মানুষের নানা মত আমার কমেন্ট বক্সে আসবেই। কিন্তু আমি যদি সবার কথা শুনতে যাই তাহলে কিন্তু আমি পাগল হয়ে যাব। তো আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে চেন্নাইয়ের ডাক্তারের কথাই শুনতে হবে, আর ওখানে নিশ্চয়ই কোনো রকম ডায়েটিশিয়ান পাবো আমি। তো সেখানে আমি সোমনাথের সমস্ত ডায়েট চার্টটা নিয়ে আসবো। সোমনাথকে ব্রেকফাস্টে কি দেওয়া উচিত, লাঞ্চে কি দেওয়া উচিত, স্ন্যাক্সে কি দেওয়া উচিত, আর ডিনারে কি দেওয়া উচিত, ওকে কি কি খাবার খেতে দেওয়া উচিত আর কি কি খাবার খেতে দেওয়া যাবে না, সমস্তটাই কিন্তু আমি চেন্নাইয়ের ডাক্তারের সাথে সরাসরি, যেহেতু একজন মহিলা ডাক্তার খুব ভালো হয়েছে, আমি মনের সুখে কথা বলবো ওনার সাথে। তো ওনার সাথে সমস্ত কিছু আলোচনা করে সব কিছু শুনে জেনে নিয়ে আমি কিন্তু সেই মতোই চলবো, ঠিক আছে? কারণ এই সোশ্যাল মিডিয়াতে দেখো ভিডিও করলে প্রচুর কমেন্ট আসে, সেখানে নানান ধরনের কমেন্ট আসে, তোমরা প্রচুর কমেন্ট করো যে এইটা দাও দিদি, এইটা দিও না, এটা দাও, এটা দিও না। এবার সেইগুলো শুনতে গেলে আমি পাগল হয়ে যাব, বুঝতে পারলে? তার জন্য ডাক্তারের কথাটাই শুনবো। গেল একটা বিষয়। আর একটা কথা, তোমরা অনেকেই বলেছো যে কমেন্ট করেছো যে আমি কেন ট্রেনে করে নিয়ে যাইনি সোমনাথকে, আমি কেমন বউ, সোমনাথকে বাইকে করে নিয়ে গেছি। হ্যাঁ, ট্রেনে করে কেন যাইনি, কষ্ট দিয়েছি ওকে, হেনা তেনা প্রচুর মানুষ বলেছে। এবার তোমাদের শরীরে হয়তো বাইকে করে কলকাতা যাওয়াটা খুব কষ্টকর, ট্রেনে করে যাওয়াটা হয়তো খুব রিল্যাক্স। সোমনাথের শরীরে আবার উল্টো, সোমনাথের শরীরে না ট্রেনে করে গেলে ও আর নিতে পারতো না, ওই ভিড় ভাট্টা, ট্রেনে ওঠা, ট্রেনে নামা, ট্রেনের মধ্যে বসার জায়গা পাবো কিনা, মানে জগা খিচুড়ি। ও ট্রেনের জার্নি একদম পছন্দ করে না, ও বাইকের জার্নিটা ওর কাছে বেস্ট। সুস্থ, স্বাভাবিক, সুন্দর, মানে হাসতে হাসতে গেছে, হাসতে হাসতে এসছে, ওর কোনো রকম কষ্ট হয়নি। ও যদি ফিল করতো যে আমার খুব কষ্ট হবে বাইকে, তাহলে ও নিশ্চয়ই যেত না। ও তো আর ছোট্ট এইটুকু বাচ্চা না, তাই না, যে আমি ওকে জোর করে বাইকে বসিয়ে দিয়ে বাইক চালিয়ে দিয়েছি, তাই না? ও যদি বুঝতো যে আমার শরীর নিতে পারবে না বাইক চালানো, আমার দ্বারা হবে না, আমি পসিবল না, তাহলে ও নিশ্চয়ই যেত না বাইকে করে। ওর মনে হয়েছে যে না আমি বাইকে কমফোর্টেবল, বাইকে করে গেলেই আমার শরীরটা ঠিক থাকবে, ট্রেনে করে গেলে আমার ক্লান্ত হয়ে যাব আমি, তার জন্য ও ট্রেনে করে যায়নি। যাই হোক, তো কত মানুষের কত কথা। এখন এগুলোতে ফোকাসটা না দিয়ে আমার ফোকাসটা আমার সংসারে দেওয়াটাই ভালো, যেটা আমি আগে করে দিয়ে এসেছি, এখনও দেব, ঠিক আছে? আর মানুষ তো বলবেই, মানুষের কাজই বলা। যাই হোক,
চলো তাহলে চেন্নাই, কি যেন একটা গান আছে না, চেন্নাই নাই নাই চেন্নাই এক্সপ্রেস, না এটা এক্সপ্রেস না, এটা হচ্ছে সুই। আমার ননদরা আজকে পুরী বেরিয়ে গেল, না হলে পরে আমি বলবো ভাবছিলাম যে চল না একসাথে যাই, দুজন মিলে যাচ্ছি। মেয়ে মায়ের কাছে থাকবে, পরীক্ষাটা আমি সোমবারটা কেন বললাম, আমি বললাম সোমনাথকে যে দেখো যদি সোমবারে যাওয়া যায় তাহলে খুবই ভালো হয়, কারণ সোমনাথ তো পারলে আজকেই যদি টিকিট পায় ও আজকেই রওনা দেবে চেন্নাই, আজকেই ট্রিটমেন্ট শুরু করবে, সোমনাথের বক্তব্য এটাই। কিন্তু আমি ওকে বললাম যে সোমবার করো, সোমবার করো, কারণ মেয়ের পরীক্ষা চলছে, মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে শুক্রবার দিনকে। তো আর নিজেদেরও তো অনেক রকম, মানে আজকে ইয়ে হলো আজকেই চলে গেলাম চেন্নাই, ওটা তো হয় না বলো, অনেক রকম প্রিপারেশান লাগে, শারীরিক প্রিপারেশান, মানসিক প্রিপারেশান, আর্থিক প্রিপারেশান, এত প্রিপারেশান তো একদিনে নেওয়া পসিবল না। ওই জন্য আর 4 দিন আছে হাতে, যাই দেখি ডাক্তারবাবু কি বলে, তারপর তো নৈহাটিতে ওনাকে পেয়েই যাচ্ছি। চলো সব কিছু বলেছি তোমাদেরকে, আর মনে হয় কিছু বাকি নেই বলার। চলো ভিডিওটা শেষ করে নি না, চলো আজকে ভিডিওটা এখানে এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।